শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং দেশ নাটকের মুখ্য পরিষদের সচিব অভিনেতা ফিরোজ আলমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। 36 বছরের মোসাম্মদ নাদিরা বেগম দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তাই চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এত টাকা চিকিৎসা ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়, বিধায় তার পরিবার দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। কিডনি রোগে আক্রান্ত মোসাম্মদ নাদিরা বেগমকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোসাম্মদ নাদিরা বেগম, সঞ্চয় হিসাব নম্বর 007-134-004-8662, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা, রাজশাহী। মোবাইল ফোন নম্বর 019-5184-3475। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আপনার অনেক জোর থাকতে পারে, কিন্তু আমিও নিশ্চয়ই ভেসে আসিনি। আপনি তো দেখছি একেবারে বস্তির মেয়েদের মতো ঝগড়া করছেন নাবিলা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পারলে সরান আমাকে এখান থেকে। জীবনে তো অনেক কিছুই ঘটে, সব কিছুকেই হাসি মুখে ওয়েলকাম করতে হয়। হয়তো এর মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে। জানি না বৌমা, এই সেপারেশনের মধ্যে ভালোটা কি থাকতে পারে। কোনো বিচ্ছেদই আমার পছন্দ না বৌমা, আমি সবাইকে এক করে নিয়ে থাকতে ভালোবাসি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। তুমি আমার জ্যোৎস্না রাতের এক ফালি চাঁদের আলো। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি দেশ নাটকের মুখ্য পরিষদের সচিব অভিনেতা ফিরোজ আলম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি, ভালো আছি। মঞ্চের মানুষ আপনি, তো মঞ্চটাকে কতখানি উপভোগ করেন? বর্তমান যে সমাজ ব্যবস্থা, আমাদের যে জীবন, তাতে সারাদিন যে কর্মব্যস্ত যেই সময়টা পার করি, মঞ্চ একমাত্র বলতে পারি আমার রিফ্রেশমেন্টের জায়গা। সব ক্লান্তি, সব টেনশনগুলোকে
আমি যখন মঞ্চে আসি, যখন আমি দলে আসি, কাজ করে শুরু করি, তখন মনে হয় যেন সব কিছুর একটা ভেন্টিলেশনের স্পেস হচ্ছে থিয়েটার, রিফ্রেশমেন্টের জায়গা। তো বর্তমানে তো দেশ নাটকে আপনি কাজ আমি দেশ করছেন, নাটকে কাজ করছি। থিয়েটারের শুরু তো আপনার আরো আগে থেকে, সেই শুরুর গল্পটা আমরা পরে শুনবো। আমি জানতে চাইবো যে দেশ নাটকে বর্তমানে কোন কোন প্রযোজনার সাথে আপনি জড়িত? দেশ নাটকের একেবারে রিসেন্ট যে প্রযোজনা, এর নাম হচ্ছে সুরগাঁও, নাটকটির নাম। মাসুম রেজা উনি লিখেছেন এবং ডিরেকশনও মাসুম রেজার, ওনার নিজেই। আমরা অলরেডি 3টা শো করে ফেলেছি সুরগাঁও নিয়ে এই মুহূর্তে আমরা আছি। আমাদের সব ব্যস্ততা বলি বা সব আমাদের এফোর্টগুলো বলি সুরগাঁওকে নিয়ে। বাট দেশ নাটকের এই মুহূর্তের নাটক আছে আমাদের অরক্ষিতা নামে আরেকটি নাটক আছে। এই নাটকটি লিখেছেন আমাদের আরেক বন্ধু মাহবুব লিলেন এবং নির্দেশনা দিয়েছেন আমাদের দলের প্রধান যিনি ইশরাত নিশরাত। এর আগে আরেকটি নাটক আছে যেটা আমরা কন্টিনিউ করি, এখন 111তম শো করে ফেলেছি, জানবেন এটা দর্পণে শরৎ শশী। এটা মনোজ মিত্রের লেখা নাটক, শ্রদ্ধেয় আলী জাকের ওনার নির্দেশনায়। এই নাটকটি আমরা এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি, যদিও একেবারে রেগুলার শো করি না, বাট বছরে 3টা-4টা শো এটার করে থাকি। অরক্ষিতা এবং বর্তমান যে প্রযোজনা সুরগাঁও, এই দুটো আমরা কন্টিনিউ করি। তো সুরগাঁওটা আমরা আপাতত কয়েক মাস অন্য কিছুই করব না, সুরগাঁওয়ের মধ্যেই থাকবো শুধু। আচ্ছা, তো বললেন সুরগাঁওয়ের 3য় মঞ্চায়ন হয়ে গিয়েছে, সেটা লাস্ট কবে শো ছিল? আমাদের ছিল মার্চের 20 তারিখ এবং এপ্রিলের 30 তারিখ আবার পরবর্তী শো আছে। তো সেখানে দর্শকদের রেসপন্সটা কেমন দেখছেন? আমরা এই জায়গায় খুবই অভিভূত, কারণ আমাদের প্রথম যেই প্রদর্শনী ছিল, এই প্রদর্শনী এত দর্শক সাড়া পেয়েছি আমরা, মাঝে মধ্যে খুব প্রাউড ফিল করি যে আসলেই তো ঢাকার মঞ্চে দর্শক আছে। কে বলে যে ঢাকায় দর্শক খরা এই সেই, আর কিছু না, ভালো প্রযোজনা হলে দর্শক অবশ্যই আছে। কারণ সেই দিন আমাদের পুরো অডিটোরিয়াম ফুল ছিল, প্লাস আমাদের যতটুকু শুনেছি 2 থেকে 300 আনুমানিক দর্শক ফেরত গেছে টিকিট না পেয়ে ওই দিন। সো দর্শক আছে এখনো ঢাকার মঞ্চে, এত কিছুর পরেও কেন আসবে? তার মানে কোয়ালিটি একটা বিশাল বড় একটা প্রাপ্তি, কিন্তু ডেফিনেটলি কোয়ালিটি প্রোডাকশন থাকলে দর্শক আসবেই, এটা আমরা বিশ্বাস করি। সুরগাঁও নামটাই এত চমৎকার, আমার বিষয়বস্তুর কথাটা একটু জানতে ইচ্ছা করছে যে কি ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করা হচ্ছে এখানে? সুরগাঁও তো বুঝতে পারছেন যে একটা গাঁও যেখানে সুর থাকবে, সো সুর নিয়েই সবাই থাকে, মানেই হচ্ছে সুখী মানুষ। এই সুরগাঁওয়ে হঠাৎ করে একটা বলবো যে একটা অসুর ঢুকবে। অসুর বলতে একটা ব্যাড কোনো একটা এলিমেন্ট আসবে, যেটাই এসে সব কিছু তছনছ করে দেয়। মূলত ঘটনাটা এরকম, সুরগাঁও থেকে এক ব্যক্তি 180 বছর আগে তার ঘর থেকে সে নিরুদ্দেশ হয়ে যায়। নিরুদ্দেশের পরে দেখা যাচ্ছে একটা বিশ্ব ভ্রমণ কাহিনী তার আসে, যে সে একসময় গেছে ব্যাবিলনের রানী তাকে একটা আংটি গিফট করেছে, তারপর বলছে যে আমি সক্রেটিসের যেই বিষপানের যে পাত্রটি, সেই পাত্র তাকে তার সক্রেটিসের বন্ধু তাকে এটা গিফট করেছে। সো এই যে তার পথ চলাটা 180 বছর, সেই মানুষের কোনো পরিবর্তন নেই, বয়স চেঞ্জ হয়নি। সো এটা একটা সময় নিয়ে খেলা। আমরা বলি যে সুরগাঁও এক ধরনের নির্ধারিত কোনো গাঁ না, নির্ধারিত কোনো সময় না, এটা এক সার্বজনীন পরিভ্রমণ, অনেকটা সময়ের পরিভ্রমণ, যেখানে অনেক প্রত্ন সামগ্রীগুলো এই ভদ্রলোক যিনি 180 বছর আগে নিরুদ্দেশ হয় সে নিয়ে আসে। ইন্টারেস্টিংলি একটা ফোর্স চলে আসে এখানে, এক ধরনের এক সেনাবাহিনী দল আসে, যারা নিজেকে বলছে যে আমরা টাইম কিপিং ফোর্স, আমরা সময় রক্ষা করি। আপনি সময়কে নষ্ট করে দিচ্ছেন, কারণ আপনি 180 বছর ধরে কোথায় ভ্রমণ করেছেন, এটা তো অ্যাবসার্ড ব্যাপার। সো সময়কে আপনি শৃঙ্খলার বাইরে নিতে পারেন না। সো আমরা এসেছি এই শৃঙ্খলা ফেরানোর জন্য। সো আপনি আপনার এই প্রত্ন সামগ্রীগুলো আমাদেরকে দেন, আমরা এটা উদ্ধার করবার জন্য এসেছি। এবং এখানে আপনার চরিত্রটা কি ধরনের? আমার চরিত্রটা হচ্ছে, আমি এই যে সেনাবাহিনীটা আসে এর প্রধান সেনাই আমি এসেই এই আনাল ফকির যে ক্যারেক্টার 180 বছর আগে যে নিরুদ্দেশ হয়, তাকে আমি এসে চেস করি যে আপনি এই জিনিসগুলো না দিলে সময় কিন্তু রক্ষা করা যাবে না। সো আপনি এই জিনিসগুলো আমাদেরকে ব্যাক করেন। উনি ব্যাক করতে চাইবেন, উনি বলবেন যে না, এগুলো আমাকে উপহার দেওয়া হয়েছে, আপনারা কেন নেবেন? না, এটা উপহার হতেই পারে না, এটা আপনি লুণ্ঠন করে এনেছেন। সো আপনি সময় থেকে বা কাল থেকে একটা জিনিস লুণ্ঠন করে আনবেন, সেটা কাল রক্ষা হয় না, আপনি অবশ্যই ব্যাক করতে হবে। উনি এগ্রি না করবার ফলে পরবর্তীতে ওই সে একই বিষপাত্র যেটা ছিল সক্রেটিস যেটাতে হেমলোক পান করেছেন, ওই সেম বিষপাত্র দিয়ে ওনাকে আবার বিষ পান করানো হয়। দেন উনি মৃত্যুর কোলে ঢলবে। পরবর্তীতে আমরা সবগুলো জিনিসগুলো নিয়ে যেতে থাকবো, বাট এন্ড অফ দ্য ডে জনগণই সব
ইয়ে তো না পাওয়ার, সবাই আসলে ধরে ফেলে এবং ওখানে অলৌকিকভাবে একটা প্রজাপতি আছে যে প্রজাপতিগুলো হঠাৎ মুখে এক ধরনের হুল গজায়, প্রজাপতিগুলোই কিন্তু এদের সঙ্গে ফাইট করে, করবার পর ফাইনালি এরা নিতে পারে না জিনিসগুলো, আবার ওরা সবাই ধরা পড়ে এবং এই সামগ্রীগুলো সুরগাঁওতেই চলে আসে। আচ্ছা, আপনার এই চরিত্র ছাড়া অন্যান্য চরিত্রে কারা আছেন অভিনয় শিল্পী? যেটা আনাল ফকির, যেই 180 বছর আগে যে মানুষ, এটা হচ্ছে কামাল আহমেদ, উনিও বেশ মঞ্চে খুবই বলিষ্ঠ একজন অভিনেতা। আর আছে তার এক নাতি বলা হয়, সেও এক ধরনের ভবিষ্যৎবাণী করতে পারে, সে মামুন চৌধুরী রিপন, আরেক আমাদের আরেক কলিগ আছে। বাট অনেক আমাদের পারফর্মার এই নাটকে, প্রায় 24-25 জন পারফর্মার, সব মিলে, এবং সবই গুরুত্বপূর্ণ সামহাও। আরেক আছে যে এখানকার প্রভাবশালী এই গাঁয়ের এক ভদ্রলোক যার অনেক জোত জমি থাকে, হাক্কা ব্যাপারী, সে ফাহিম মালিক ইভান নামে আমাদের আরেক কলিগ আছে, সেও এখানে কাজ করে। এবং আমার কেন জানি মানে খুব ভালো একটা টিম ওয়ার্ক আমাদের তৈরি হয়েছে, যার জন্যই নাটকটি এক ধরনের সফলতার দিকে এসছে। তো নাটকটি লেখা এবং নির্দেশনার কাজটি করেছেন আমাদের সবার প্রিয় মাসুম রেজা। এর আগে তার নির্দেশনায় কি আপনার কাজ করার সুযোগ হয়েছে কখনো? না, আমার সুযোগ হয়নি, ওই সময় আমি দেশ নাটকে জয়েন করি নাই। আপনারা সবাই জানবেন যে নিত্যপুরাণ নামে মহাভারত থেকে একলব্য এবং দ্রৌপদীর যে কাহিনী নিয়ে একটা নাটক আছে, নাম হচ্ছে নিত্যপুরাণ। এই নিত্যপুরাণটা মাসুম ভাইয়ের রচনা এবং নির্দেশিত নাটকটি। এবং কেমন লেগেছে প্রথমবারের মতন তার সাথে কাজ করে, অভিজ্ঞতাটা কেমন? সবচেয়ে বড় বিষয় মাসুম ভাইকে আমার যেটা মনে হয় যে উনি যে কিছু ডিরেকশন দিচ্ছে এটা আমি কখনো ফিল করি না, মনে হচ্ছে ইটস এ জাস্ট কনভারসেশন আর এক্সপ্লোর করা যে ওকে বাবা তুমি চেষ্টা করো, তুমি বেস্ট কিছু করতে পারবা, আমি তোমাকে কিছু বলবার দরকার নেই। এই যে বের করে নিয়ে আসার যে জিনিসটা, এবং ইটস নট আরোপিত না, সাবলীল ভাবে কথা হচ্ছে, হয়তো একটু লিঙ্কগুলোকে উনি চেষ্টা করে আমাকে ভাবনার জায়গাগুলোকে উনি হয়তো একটু তৈরি করে দেয়। বাট আছে না যে থিয়েটারে ইউজুয়ালি কনভেনশনালি আমরা যেটা দেখি, খুব একটা স্ট্রিক্ট কিছু, এটা এইভাবে না ওইভাবে করতে হবে, এক চুল এদিক ওদিক হওয়া যায় না, ওনার মধ্যে সেটা উনি খুব ফ্লেক্সিবল, বাট বেস্ট আউটকাম নিয়ে আসতে পারেন। এই নাটকটির প্রথম মঞ্চায়ন হওয়ার আগে রিহার্সাল চলেছে কতদিন? মাসুম ভাই যখন দায়িত্ব নিয়েছে আমরা 3 মাসের মধ্যে নাটক করে ফেলেছি, বাট এর আগে আমাদের এই নাটকটি নিয়ে কিছু পাঠচক্রতে আরো কিছু সময় লেগেছে। যে সময় মাসুম ভাই শুরুটা করিয়ে দিয়ে উনি কিছুদিন অক্সফোর্ডে ছিলেন, আমরা রিডিংটা করেছি, দেন উনি আবার যখন ব্যাক করেছে তখন 3 মাসের মধ্যে শো করে ফেলেছি আমরা। আচ্ছা, তো রিহার্সাল চলাকালীন সময়ের কোনো মজার অভিজ্ঞতা আছে যেটা আজকে আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান? শিল্পকলাতে এখন রিহার্সাল করতে হয়, তো শিল্পকলায় আমরা ফ্রাইডেতে সারাদিন করি। আচ্ছা, সারাদিন মানেই খাবারের একটা বিষয় যে আমরা কি করব ওই দিন। তো এখানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের চয়েস থাকে যে আমি এটা খাবো না ওটা খাবো। তো পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এফডিসি থেকে আমরা খাবারগুলো নিয়ে আসি। তো খাবারগুলো যখন নিয়ে আসা হয়, ইউজুয়ালি ওখানে এক ধরনের কনভেনশন তৈরি হয়েছে যে ডিরেক্টরের জন্য একটা স্পেশাল কিছু থাকবে। এই মাসুম ভাই এটা দেখে না বলছে, বাবা আমি স্টেজের লোক, ওই যে ছেলেটা সার্ভ করছে ওকে বলছে আমি স্টেজের লোক, এই কনভেনশনটা এখানে ভাঙতে হবে বাবা, তুমি যা এনেছো সবাইকে দিবা, যখন শেষ তখন কাউকে আর তো দিতে পারবে না। সো এটা নিয়ে না আমাদের খুব একটা বেশ ভালো লাগা তৈরি হচ্ছিল, আবার হাস্যরসও তৈরি হচ্ছিল যে সবাই দেখে যে ওরা তো মানে অন্য ইয়েতে শুটিং ইউনিটে খাবার দেয়, তো স্টেজের নাটকের যে এই যে একটা নতুন না এক ধরনের জায়গা আমরা যেটা ফলো করি, সেখানে কিন্তু কাউকে আলাদা করবার জায়গা নেই, উনি ডিরেক্টর, উনি নাট্যকার, উনি হিরো, তার জন্য আলাদা কিছু থাকবে। মঞ্চ নাটক মানেই টিম ওয়ার্ক, সবাই সমান এখানে। আমরা এই মঞ্চ নাটকের প্রতি ভালো লাগাটা আপনার কবে থেকে তৈরি হলো, বা ইনভলভমেন্ট আসলে কবে থেকে? আমি তো আসলে বড় হয়েছি গ্রামে, তো কেন যেন আমার প্রথম থেকেই একটা বিষয় ছিল এক ধরনের যে এমন কিছু কাজ করবো যেন মানুষ আমাকে জানবে, চিনবে, বা এর মধ্য দিয়ে আমি কিছু মেসেজ দিতে পারি যেটা হয়তো বা সমাজকে বা মানুষের পরিবর্তনে একটু হলেও কাজ করবে। সামাজিক দায়বদ্ধতার জায়গাটা থেকে হলো অতটা হয়তো স্ট্রংলি ভাবি নাই কখনো আমি, বাট মনে হতো যে আমার এক ধরনের মানুষ আমাকে চিনবে, এটা গ্রামেই আমার ছিল। দেন আমি ঢাকায় আসলাম, ঢাকায় আসার উদ্দেশ্য কিন্তু আমার এটা, আমার বাস্তবতা ছিল না ঢাকায় আসবার। আমার জন্ম নওগাঁতে, তো আমাদের নওগাঁর লোকজন মানেই ওরা চিন্তা করে যেটা নওগাঁর বাইরে যেন না যায় লোকজন, অনেক জমি জমা থাকবে, সেখানে সময় দেবে। আমার ঢাকায় আসবার কারণই কিন্তু অভিনয় করা। অভিনয় কিন্তু তখন
ভাবি না যে স্টেজে করবো, টেলিভিশনে অভিনয় করবো আমি। আমাদের সামনে জাহিদ হাসানকে আমি দেখি, ওরা আসছে, উনি শুনতাম সিরাজগঞ্জ থেকে আসছে, তো আমরা কেন পারবো না ঢাকায় গিয়ে। তারপর আমি যখন ঢাকায় আসলাম, ঢাকায় এসে আসবার উদ্দেশ্যই কিন্তু ছিল আমি টেলিভিশন নাটকে কাজ করবো। তারপর জানলাম যে না, টেলিভিশনে কাজ করতে হলে মঞ্চে কাজ করতে হয়, মঞ্চ থেকেই শিখতে হয়। দেন আমি এমন একজন ব্যক্তির স্কুলিংয়ের মধ্যে এসে পড়লাম, উনি হলেন শহীদুল আলম সাচ্চু। উনি থিয়েটার করতেন, থিয়েটার সেন্টার। আমি তখন দেশ নাটকের আগে থিয়েটার সেন্টার দিয়ে আমার ঢাকার মঞ্চের কাজ শুরু, 93 কথা বলছি এটা আমি। তো সাচ্চু ভাইয়ের স্কুলিংটা এমন যে না, তোমার সব কিছুই থিয়েটার, টেলিভিশন তোমাকে ডাকবে যে তোমার যোগ্যতা থাকে, তুমি থিয়েটার ভালো করতে হবে। সো আমাদের এত ডিসিপ্লিন থিয়েটার শুরু করেছিলাম ঢাকায় এসেই। সো থিয়েটার সেন্টারে ওই স্কুলিংটা আমাদেরকে এখনও খুবই হেল্প করে। তো তারপর মানে আমার ওই টেলিভিশনের মোহটা একেবারেই চলে গেল। যাওয়ার পর আমি মঞ্চেই কাজ করতে পারবো। সো আমার শুরুটা হচ্ছে গ্রামেই, দেন ঢাকায় এসে এইভাবে আমি শুরুটা করি। টিভি নাটকে কাজ করার যেহেতু ইচ্ছে ছিল, তাহলে সেইটার পরবর্তীতে কেন কন্টিনিউ করলেন না? খুব ইরেগুলার ভাবে এখনো মনে হয় কিছু কাজ করা হয়। খুবই ইরেগুলার বলতে একদম খুব কাছের বন্ধুরা যদি কখনো কাজ করে, তারা যদি ডাকে, তাহলেই আমার ইয়েতেই এনটিভিতে আমার একটা সিরিয়াল আমি কাজ করেছিলাম। আমাদের দলের আরেক মেম্বার আছেন শিহাব শাহিন, ইট কাঠের খাঁচা, একটা অনেক লম্বা সিরিয়াল ছিল আপনাদের এই চ্যানেলেই, তো ওখানে আমি অনেক লম্বা কাজ করেছি। এইরকম সুমন আনোয়ার আরেকজন আছে। তো আমাদের যারা খুব ক্লোজ বন্ধু তারা ডাকলেই করি। কারণ এই মুহূর্তে হয়েছে কি, আমি আসলেই আমার পথ চলাটা একটু ডিফারেন্ট। থিয়েটারটা করতে পারি, আর আমি পেশাগত জায়গায় যেহেতু একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমি জড়িত, সো আমার ওখান থেকে টাইম বের করে টেলিভিশনের আনসার্টেন টাইমটা দেওয়া আমার জন্য খুবই কষ্ট। থিয়েটারটাই সম্ভব, কারণ থিয়েটারের টাইমটা একদম সার্টেন টাইম। আমি জানি আমাকে 6:30 রিহার্সালে আসতে হবে, আমি জানি আমার অফিস 5টায় শেষ করব, সো 1.5 ঘন্টার মধ্যে আমি শিল্পকলায় ঢুকতে পারি। সো ওই জায়গাটা আমি একদম প্ল্যান মাফিক কাজ করতে পারি, কিন্তু আমি টেলিভিশনে পারি না, কারণ আমাকে নিয়ে কেউ স্কেডিউল বানাবে না। অনেক ভালো লাগছিল কথা বলে। আজকে এই পর্যন্তই থাক, অন্য কখনো সময় পেলে আমরা আরো অনেক কথা বলবো। আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি সাধারণ যারা আমাদের দর্শক যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো মঞ্চে নাটক দেখবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।